বাংলাদেশ কি জ্বালানি তেলে আসলেই স্বয়ংসম্পূর্ণ? আপনি যদি শুধু পেট্রোল আর অকটেনের কথা বলেন তাহলে উত্তরটা হ্যাঁ। আমাদের দেশি গ্যাস ফিল্ড থেকে পাওয়া এক ধরনের তরল যাকে বলা হয় কনডেনসেট। এই কনডেনসেট থেকেই দেশি প্ল্যান্টগুলো পেট্রোল আর অকটেনের বড় একটা অংশ তৈরি করে, আর বাকি সামান্য অংশ আমদানি করা হয়। কিন্তু তবুও কেন 2026 সালে এসে আমাদের পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার করতে হয়? জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কাটছেই না। জ্বালানি সংকটে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি স্টেশনে জ্বালানি মিলছে তাতে গ্রাহকদের দীর্ঘ লাইন। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমছেই না, গ্রাহক ভোগান্তি। বিভিন্ন জেলার পাম্পে আজও যানবাহনের দীর্ঘ। কেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই আমাদের পকেটে টান পড়ে? প্রশ্ন হলো, যখন পেট্রোল আর অকটেনের বেশিরভাগই দেশেই শোধন করা হয়, তখন কেন জ্বালানি সংকটে আমাদের এভাবে নাজেহাল হতে হচ্ছে? 1968 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের পতেঙ্গায় চালু হয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যা আজও বাংলাদেশের একমাত্র সরকারি রিফাইনারি বা তেল শোধনাগার। তখন থেকেই বছরে প্রায় 15 লাখ টন ক্রুড অয়েল শোধন করার ক্ষমতা ছিল এটার। আজ প্রায় 60 বছর পার হয়ে যাচ্ছে, বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, কলকারখানা বাড়ছে, কিন্তু আমাদের সরকারি রিফাইনারি কয়টা? আজও সেই একটাই, এবং এর ক্ষমতা আজও সেই 15 লাখ টনই রয়ে গেছে। বাংলাদেশের জ্বালানি তেলের বার্ষিক চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন, যার সিংহভাগই আমদানির উপর নির্ভরশীল। প্রশ্নটা হলো, এত বছরে কেন বড় কোনো রিফাইনারি তৈরি হলো না? 2010 সালের দিকে ইস্টার্ন রিফাইনারি 2 বা সম্প্রসারণ প্রকল্পের কথা ওঠে। লক্ষ্য ছিল এর ক্ষমতা 15 লাখ টন থেকে বাড়িয়ে প্রায় 45 লাখ টনে নেওয়া। এই প্রকল্পের ব্যয়ের হিসাব যদি বলি, 2013 সালে ধরা হয় 13,000 কোটি টাকা। এরপর 2023-24 সালে এসে দাঁড়ায় 23,746 কোটি টাকা। এখন 2025-26 সালে আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য এই প্রকল্পের মোট ব্যয় 35,465 কোটি টাকা ধরা হয়েছে। প্রকল্পটি 2030 সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই এতটা সময়ের দীর্ঘসূত্রিতা কি কেবল আমলাতান্ত্রিক জটিলতা আর ফাইন্যান্সিং এর টানাপোড়েন, নাকি এখানে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব আছে যারা চায় না বাংলাদেশ নিজের তেল নিজেই শোধন করুক? এবার আসি আসল জায়গায়, ডিজেল। বাংলাদেশে প্রতি বছর প্রায় 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল লাগে। এর মধ্যে প্রায় 75%ই হলো ডিজেল। বাস, ট্রাক, কৃষকের সেচ পাম্প সবই চলে ডিজেলে। আমাদের দেশে কনডেনসেট থেকে পেট্রোল, অকটেন পাওয়া গেলেও ডিজেল পাওয়া যায় খুবই সামান্য। অর্থাৎ আমাদের জ্বালানির লাইফ লাইন এই ডিজেলের 93% আমাদের বিদেশ থেকে ডলার খরচ করে আমদানি করতে হয়। যদি ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও ইউনিট 2 অনেক আগে শেষ হয়ে যেত, তাহলে আমরা আরো বেশি ক্রুড অয়েল এনে রিফাইনারিতে শোধন করতে পারতাম। এতে একদিকে আন্তর্জাতিক বাজারে যখন দাম কম থাকতো, তখন বেশি করে মজুত করে রাখা যেত। অন্যদিকে দীর্ঘমেয়াদে প্রতি লিটারে উল্লেখযোগ্য পরিমাণ সাশ্রয় করা সম্ভব হতো। আসলে কার স্বার্থে এই প্রজেক্টটা আটকে রাখা হচ্ছে? বিগত বছরগুলোতে আমরা দেখেছি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের পেছনে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, কিন্তু জ্বালানি নিরাপত্তার মূলে যে তেল শোধন এবং গ্যাস অনুসন্ধান, সেখানে বিনিয়োগ ছিল নামমাত্র। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যখন ডলার সংকট শুরু হলো, তখন আমরা টের পেলাম আমদানির উপর অতি নির্ভরতা কতটা বিপজ্জনক। আমাদের রিজার্ভ যখন কমেছে, তখনও আমাদের বিদেশের দরজায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন? এটা কি আসলে পলিসি মেকারদের দূরদর্শিতার অভাব? এই সংকট থেকে বের হতে হলে 3টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ইস্টার্ন রিফাইনারি ইউনিট 2 প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি লবিং বাদ দিয়ে দেশি স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হয়ে এসে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে। জ্বালানি নিরাপত্তা মানে শুধু তেল কেনা নয়, জ্বালানি নিরাপত্তা মানে নিজের পায়ে দাঁড়ানো। গত 1.5 দশকে আমরা অনেক অবকাঠামোগত উন্নয়ন দেখেছি, কিন্তু এই জ্বালানি সংকট আজও প্রকট কেন? আপনার কি মনে হয়, এই সংকটের দায় কি কেবল বিশ্ব বাজারের, নাকি আমাদের পলিসি মেকারদের দীর্ঘদিনের পরিকল্পনাহীনতার? আপনার মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।